আন্তর্জাতিক চাপে জুম্মার পরেই ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। হঠাৎ করেই একই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সভাপতি বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না? বাংলাদেশেই বলিনি, জাপানে বললে আমার জন্য অস্বস্তি তৈরি করবে। পদত্যাগের ব্যাপারে গত সপ্তাহে ওঠা গুঞ্জন নিয়ে এই প্রথম মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দল নয়, একটি সুনির্দিষ্ট দল নির্বাচনের দাবি করছে। তিনি এই সময় দাবি করেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, বরং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাময়িকী যেটা এই ধরনের প্রতিবেদন, অবশ্যই এই মুহূর্তে এখানে যা লেখা হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আন্তর্জাতিক জনসমর্থন, আন্তর্জাতিকভাবে সাপোর্টিং ওই মনোভাব অথবা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করবে নাকি? বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান সফরে আছেন, আমরা সবাই জানি, কিন্তু সেখানে সফরে গিয়ে বোধহয় তিনি নতুন আর একটা বিতর্ক উস্কে দিলেন। বাংলাদেশ সরকার নিজের দোষ ঢাকতে বাইরের শক্তির উপরে দোষ চাপাচ্ছে, এইভাবে নিজেদের বাঁচাতে চাইছে। বেগম খালেদা জিয়া মুখ খুলেছেন, তিনি বলেছেন গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হয় শেষ রক্ষাও হবে না, অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন বার্তা দিচ্ছেন বাংলাদেশের বড় বড় বৃহত্তর রাজনৈতিক দল। অপরদিকে এখন আবার ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছেন, কঠিন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং সমন্বয় একটা কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর এক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কি ভাবছেন? আমরা মার্কিন সাময়িকী ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে। কারণ মার্কিন এই সাময়িকীতে যে প্রতিবেদনটা সামনে এসেছে, সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে। হচ্ছে হার্টবিট আপনার কিছুটা বাড়িয়ে দেবে। দর্শক, মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এই প্রতিবেদনটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মাইকেল কুগলম্যান। তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লিখেন এবং প্রায় 20 বছর ধরে এই অঞ্চলগুলোকে নিয়ে কাজ করেন। তিনি বলছেন যে প্রতিবেদনটিতে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের চাপে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর প্রায় 10 মাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুর দিন থেকে তার কাজ ছিল কঠিন। দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশের পুনর্গঠন, গণতন্ত্র, স্থিতিশীলতা, প্রত্যাশা সবকিছু জনগণ একটা কঠিন অবস্থায় ছিল। তো এই সময় নিজের অবস্থান দৃঢ়ভাবে তিনি ধরে রেখেছিলেন, কিন্তু এখন চাপ বাড়ছে। তো কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে, একমাত্র একটি দল, আর বাকিরা কেউ নির্বাচন চাইছে না। তো নির্বাচন চাইবে কিভাবে? জামাত কি নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে? পায় নাই। এনসিপির কি নিবন্ধন হয়েছে? তাদের তো হয় নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ, একটা সাময়িক সময়ের জন্য। তো সেখানে বিএনপি একমাত্র দল যারা নির্বাচনে গেলে তারা সরাসরি পাশ করবে। অন্য দলগুলোর তো বেইলি নেই। আপাতত ভোট আছে, কিন্তু রাইট নাও তাদের আইনি অধিকার নাই। তো যাই হোক, চাপ বাড়ছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলছেন যে ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশি জনগণ ক্রমাগত অধৈর্য হয়ে উঠেছে, যার কোনো গণভিত্তি নেই। এই সরকারটার কোনো গণভিত্তি নেই। আচ্ছা, যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে। এই সরকার বলছে 2026 সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ একের পর এক খারাপ খবরে বিপর্যস্ত। 24-25 অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে বাড়ছে, সহিংস অপরাধ। তারপর আমাদের সেনাপ্রধানের ইস্যুটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে, যে বলা হচ্ছে যে সেনাপ্রধান বলছিলেন নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে। আর কি বলা হয় যে এখানে অনেক কিছু আমরা যদি দেখি, মানবিক করিডোর, তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে এই প্রতিবেদনটিতে মাইকেল কুগলম্যান তিনি কথা বলেছেন। তারপর অনেক কিছু লম্বা। তিনি লিখছেন, জুলাই আন্দোলনের শীর্ষ নেতা, শিক্ষার্থী পরিচালিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যদিও ডক্টর ইউনূস এখনো পদত্যাগ করেননি, তবে এই হুমকিটি সম্ভবত একটি কৌশল হতে পারে বলে
পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তার চারপাশের মানুষদেরকে সতর্ক করার জন্যই হয়তোবা করা হয়েছে। এই বিশ্লেষকের মতে ডক্টর ইউনূস এখন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সংঘাতের পথেই এগিয়ে যাচ্ছেন। ছাত্রনেতাদের সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন এবং তাদের নীতিগত অবস্থানকেও তিনি সমর্থন করছেন। আর নির্বাচনের সময় পেছালেও সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর ডক্টর ইউনূস। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, এই শব্দটা এখানে পরিকল্পিতভাবে জোড়া দেওয়া হয়েছে কিনা জানি না, বাট তিনি লিখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বিএনপি, ব্যবসায়ী মহল এবং সম্ভবত বেশিরভাগ সাধারণ জনগণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পক্ষে, আর এতেই বিভাজন রেখা তৈরি হতে পারে। বিএনপির সঙ্গে এখন এনসিপি এবং প্রভাবশালী দল জামাত ইসলামের মতন অন্যান্য দলগুলো দ্বন্দ্বে জড়াচ্ছে। আর নানান মতাদর্শী দল যখন নিজেদের দাবি নিয়ে রাজপথে নামে তখন রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েই যায়। তিনি এই নিবন্ধনটার মূল যেই বিষয়টা তারা যেভাবে লিখেছিল, আমরা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা সময় লাগবে, যে হট সিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাময়িকী যেটা এই ধরনের প্রতিবেদন, অবশ্যই এই মুহূর্তে এখানে যা লেখা হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আন্তর্জাতিক জনসমর্থন, আন্তর্জাতিকভাবে সাপোর্টিং, সামাও কিছুটা তো বৈরী মনোভাব অথবা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করবে না। প্রফেসর ইউনূস জাপান সফরের যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেখানেই প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে একটিমাত্র দল। খবরের প্রথম আলোর দেয়া শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন জাপানে এই কথাটা। তিনি বলেছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা দেশের জনগণের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত এবং তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছি। ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামে ফিউচার অফ এশিয়ার উদ্বোধনী অধিবেশনে তিনি এমন কথা বলেছেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, যেটা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতেও সম্প্রচার করা হয়েছে সরাসরি, এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিচার, এবং 3 নম্বরে হচ্ছে নির্বাচন। তিনি আরও বলেছেন, আমরা জনগণে বলেছি নির্বাচন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, এই কথা দেশের সব রাজনৈতিক দল বলছে না, শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে, এমনটাই তার ভাষ্য। আর বোধহয় এই নিউজের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। এই কথার মাধ্যমে তিনি পরিষ্কার করে দিলেন যে বিএনপি ছাড়া আর কোনো দল, অর্থাৎ যে 22-23টি দলের সঙ্গে তিনি মিটিং করেছেন জাপান সফর যাওয়ার আগে 2 দিনে, সেই 22-23টি দলের বিএনপি ছাড়া 22টি দলই ডিসেম্বরে নির্বাচন স্পেসিফিকভাবে কেউ চায়নি। কেউ তো প্রফেসর ইউনূস যা করবেন সেটাতেই রাজি। যেমন এনসিপি বলছেন আগে সংস্কার, সব সংস্কার হবে, সব বিচার কমপ্লিট হবে, তারপরে নির্বাচন। সেটা যদি 10 বছর 20 বছর লাগে তাও হবে, কিন্তু তার আগে নির্বাচন হবে না। এবং তার আগে যদি কেউ নির্বাচন চাই সে আসলে বাংলাদেশের পক্ষের শক্তি নয়, বাংলাদেশের বিপক্ষের শক্তি, এরকম কথা আলোচনা হয়েছে, এরকম অবস্থা। আমরা বারবার বলেছি যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদের করণীয় ঠিক করতে চলেছেন, এবং সেটা প্রফেসর ইউনূস এবার নিশ্চিত করে দিলেন যে তার সরকারের পক্ষে 22টি দল রয়েছে, একটি দল শুধু তার সরকারের বিপক্ষে রয়েছে। দ্যাট ডাজ নট ম্যাটার। একটি দল যেহেতু বিপক্ষে রয়েছে, সব দলই তার পক্ষে রয়েছে, সুতরাং তার সরকার যা ইচ্ছা তাই করতে পারে, এমনটি কি তিনি বোঝাতে চাইলেন? যখন এই কথা তিনি বলছেন তখন গতকালকেই একটি অনুষ্ঠানে, বিএনপির একটি অনুষ্ঠানে তারেক রহমান আরেকটু এগিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। বাস্তবতা বিবেচনায় তিনি বলেছেন যে ডিসেম্বর নয়, ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেয়া সম্ভব। তারেক রহমান যখন এটা বলছেন তখন প্রফেসর ইউনূস বলছেন শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছেন। এবার তারেক জিয়া একটু এগিয়ে আনলেন। অন্যদিকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু স্পষ্ট করে বলেছেন যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব। শামসুজ্জামান দুদু বরং একেবারে হুঙ্কারের সুরেই বলেছেন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, আমরা কোনো কাল বিলম্ব করব না। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না। অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, নাহিদ ইসলামের কথার সুর একই, এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না। এটাই মূলত বাস্তবতা। এই বাস্তবতার বাইরে এই সরকার যাবে না। এই বাস্তবতার বাইরে যখন এই সরকার যাবে না, মোটামুটি ঘোষণাই দিয়ে দেওয়া হলো, তখন বিএনপি কী করবে? বিএনপি দেখলাম যে দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের ব্যাপারে এখনও কনফিউজ, তারা আন্দোলন করবে কিনা। নির্বাচন ব্যাপারে তারা শুধু কথা বলেই যাচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে জাপানে যখন এই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন, বিএনপিকে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছেন, তার হাতে রয়েছে আরও 22-23টি দল যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে, সুতরাং এই সরকারের পক্ষে সমর্থনই বেশি, নির্বাচন ডিলে করার সমর্থনই বেশি, সুতরাং সেই দিকেই যে যাচ্ছে সরকার, এই ব্যাপারে বিএনপি এখন করণীয় ঠিক করবে তাদের মতো করে। যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম কথা বলা হয়েছে, কিন্তু এরই মাঝে ভারত এবং রাশিয়া থেকে আমরা
দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নানা দিক থেকে বহির্রাষ্ট্র থেকে প্রতিবাদ আসছে। হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ, তাদের মিছিল মিটিং করতে না দেয়া, এটা একটা ফ্যাসিস্ট আচরণ। এই সরকার আগের সরকারের মতোই আচরণ করছে। এই ব্যাপারগুলো আদৌ আমলে নেবে কিনা সরকার, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে বিএনপি এখন কি করবে? আমরা অনেক আগে বলেছিলাম যে রাজনৈতিক সিচুয়েশন এমনও হতে পারে যে সেই দিন যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। সেরকম দৃশ্যও কি আমরা দেখে ফেলবো? সেরকম দিকেই কি দেশের পরিণতি যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? নাকি বিএনপি আন্দোলনে আসলে পিছিয়ে পড়ছে, রাজনৈতিক কৌশলে সরকারের কাছে এক ধরনের হেরে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? নাকি নির্বাচনের এই ব্যাপারে বিএনপি খুব দ্রুত, যদি তারা নির্বাচনই চায়, তাহলে যেহেতু সংস্কারের ব্যাপারে প্রধান যে 13টা পয়েন্ট, সেই 13টা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি হয়নি, একটা পয়েন্টে শুধু আংশিক রাজি হয়েছে। এই ব্যাপারে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু হ্রাস করা, আংশিক রাজি হয়েছে, বাকি 12টা পয়েন্টে 100% রাজি হয়নি। এরকম অবস্থায় সংস্কার কার্যক্রমও মুখ থুবড়ে পড়বে। নাকি সংস্কার কার্যক্রমের বেলাতেও সরকার এমনটা বলবে শুধুমাত্র একটি দল সমর্থন দেয়নি, বাকি সব দল সমর্থন দিয়েছে। এই বাকি সব দলের সব সদস্য মিলে, মানে সব জনগোষ্ঠী মিলে সাপোর্টার হিসাব করলে বিএনপির কি 10 ভাগের 1 ভাগ হবে কিংবা 20 ভাগের 1 ভাগ হবে? এই প্রশ্নটা অনেকেই করছেন। এই প্রশ্নের বাস্তবতা কি সরকার আদৌ অনুধাবন করবে? অনুধাবন না করেই কি সামনে এগোবে? আর সামনে এগোতে গিয়ে সরকার কি বড় ধরনের হোঁচট? বেগম খালেদা জিয়া মুখ খুলেছেন। তিনি বলেছেন গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুবই সিগনিফিক্যান্ট তার ছোট্ট বক্তব্যটা, কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং যথেষ্ট পরিমাণ তাৎপর্যপূর্ণ এটি বলা যায়। যখন বিএনপি সামগ্রিকভাবে নির্বাচন চেয়ে একটি চাপের মধ্যে পড়েছে, সরকার যখন এই দাবি উপেক্ষা করছে, কোনো ওয়াদা করছে না যে ডিসেম্বরের মধ্যে যে তারা নির্বাচন চাইল সেটা হবে কি হবে না, বরং জাপানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগের অবস্থানেই আছেন, বলছেন যে সেই ডিসেম্বর থেকে জুন। এই অবস্থায় তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সহ বাকি সকল নেতারা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বেগম খালেদা জিয়া কিন্তু সরাসরি কথা বলেননি এই বিষয়ে, কিন্তু যে কথাটি বলেছেন খুব তাৎপর্যপূর্ণ, যে দেশে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়েছে। তিনি বলছেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি আবার জোর দিয়ে বলছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলছেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রতিটা শব্দচয়ন খুবই সতর্কতার সঙ্গে তিনি প্রয়োগ করেছেন এবং তিনি যেটা বলা সেটা বলছেন, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে কি, যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এক সাংবিধানিক শাসন ব্যবস্থায় দেশ ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন এই অবস্থাটাকে কোনোভাবেই স্বস্তিদায়ক না, সেটি কিন্তু তিনি বলছেন। এবং কখন বলছেন? যখন একটি রাজনীতিতে টালমাটাল একটা অবস্থা, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে এমন একটি আওয়াজ দেওয়ার পর সকল রাজনৈতিক দল তার সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দল সুস্পষ্ট নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেছে। বিশেষ করে বিএনপি তো বলেছে, অন্যান্য দলও বলেছে নির্বাচন, সংস্কার এবং বিচার, এই বিষয়গুলো জোর দেওয়ার জন্য এবং দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এই কথাটি কিন্তু বলেছে। বিশেষ করে বিএনপি তো খুব জোরের সঙ্গে এই কথাটি বলেছে। কিন্তু 4 দিন 5 দিন পার হবার পরও সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় বিএনপি ফর্মালি বলেছে যে তারা হতাশ, তারা আশা করেনি যে সরকার এই দাবি উপেক্ষা করবে। এর মধ্যে গতকালকে যে বিশাল ঢল নেমেছিল নয়াপল্টনে, 8-10 লাখ লোকের সমাবেশ কমপক্ষে যারা প্রত্যক্ষদর্শী বলছেন, সেখানেও কিন্তু সব নেতাই ঘুরে ফিরে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং যদি এই নির্বাচনের পর এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া না হয় তাহলে ঈদের পর তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তো এই অবস্থার মধ্যে বেগম জিয়া নির্বাচনের কথা বলেননি, তারিখ বলেননি, কিছুই বলেননি, কিন্তু একটি কথা দিয়ে কিন্তু দুটি কথা আমি বলবো, যে গণতন্ত্র পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে কারা বাধা প্রাপ্ত করছে, কারা বাধাগ্রস্ত করছে, এটি কিন্তু পরিষ্কার। আরেকটি কথা বলেছেন যে খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবে, দেশবাসীকে তিনি আশ্বস্তও করছেন। তাহলে বুঝতে পারছেন যে একেবারেই মানে বেগম খালেদা জিয়া এখন যে রাজনীতির যে অবস্থানে একেবারে শীর্ষ অবস্থানে আছে, উনি হয়তো একেবারে দলের মতন করে টু দ্য পয়েন্ট কথা বলেননি, কিন্তু মনোভাবটা বা দলের নেতা কর্মী সমর্থকদের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটা তিনি ভিন্নভাবে
একেবারে রাষ্ট্রনায়কের মতন যেই উক্তি, সেই উক্তি করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে দ্রুত নির্বাচন হওয়া উচিত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আবার চালু করা উচিত। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বিপদের সম্মুখীন হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এখন আবার নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত পরিমাণে ক্ষিপ্ত, কত পরিমাণে রাগ করে ডক্টর ইউনূসকে কঠোর বার্তা দিয়েছেন আজকের এই ভিডিওর আলোচনায় আপনারা জানতে পারলেন। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদের সম্মুখীন, যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ পর্যন্ত করতে পারেন। দর্শক, যাই হোক, এ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু জেনে ফেলেছেন। তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।